দুই দশক আগে ২০০৪ সালের ২১শে আগস্টে গ্রেনেড হামলা দেয়াল হয়ে দাঁড়ায় বিএনপি ও আওয়ামী লীগের রাজনীতিতে। ঘটনার পর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের তদন্তে জঙ্গিদের সম্পৃক্ততা মিললেও ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে অধিকতর তদন্ত শুরু করে। জঙ্গি নেতা মুফতি হান্নানকে দিনের পর দিন রিমান্ডে রেখে আদায় করা হয় স্বীকারোক্তিমূলক জবানবন্দি। মূলত তার জবানবন্দির ভিত্তিতেই বিএনপি নেতা তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ ২৯ জনকে নতুন করে অভিযুক্ত করা হয়। বিচার শেষে লুৎফুজ্জামান বাবর সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড, তারেক রহমান সহ ১৯ জনকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। রোববার আলোচিত এ মামলায় সব আসামিকেই খালাস দিলেন উচ্চ আদালত। তারেক রহমান সহ যারা রায়ের বিরুদ্ধে আপিল করতে পারেননি তারাও পেয়েছেন খালাসের সুবিধা। রায়ে বলা হয়, মুফতি হান্নানের দ্বিতীয় দফার স্বীকারোক্তি আদায়, অধিকতর চার্জশিট দেয়া, অভিযোগপত্র আমলে নেওয়া সহ সব প্রক্রিয়ায় ছিল অবৈধ। এছাড়া গ্রেনেড হামলা ও ষড়যন্ত্রে আসামিদের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। ওই কনফেশনাল স্টেটমেন্ট ছাড়া আর কোনো এভিডেন্স নাই। এখন এই কনফেশনাল স্টেটমেন্ট প্রথম এবং দ্বিতীয় যেটা, এই দুটাই মুফতি হান্নান তার জীবদ্দশায় উনি এটাকে রিট্রাক্ট করে গেছেন। কাজে রিট্রাক্টেড কনফেশন এবং সেটার যদি করবোরেটিভ অন্য কোনো এভিডেন্স না থাকে তাহলে এটার উপর ভিত্তি করে কোনো আসামিকে সাজা দেওয়া যায় না। ইভেন যে আসামি কনফেশন করেছে উনি যদি বেঁচে থাকতো ওনার বেলাও এটা প্রযোজ্য হতো না। মুফতি হান্নান যে দ্বিতীয় কনফেশন দিয়েছেন, উপমহাদেশের ইতিহাসে ৪০০ বছরের ফৌজদারি ইতিহাসে এই ধরনের কোনো দ্বিতীয় কনফেশন হয় কিনা, হলে এর উপর কোনো সাজা হয়েছে কিনা। আইনজীবীরা বলছেন, জিয়া পরিবারকে রাজনীতি থেকে দূরে রাখতেই তারেক রহমানকে জড়ানো হয় এই মামলায়। নিজের রাজনৈতিক হীন উদ্দেশ্যকে সাধন করার জন্য জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় সম্পৃক্ত করা হয়। ইটস এ পলিটিক্যাল রিভেঞ্জ, ইটস এ পলিটিক্যাল ভেন্ডেটা এন্ড ইটস এ পলিটিক্যাল স্যাবোটাজ। চার্জশিটের পরে তাকে এই মামলার মধ্যে এনে তাকেও মৃত্যুদণ্ড দিয়ে শেষ করতে চেয়েছিল। অর্থাৎ জিয়া পরিবারকে রাজনীতি থেকে চিরবিদায়ের জন্য ছিল। এই সরকার ছিল প্রতিশোধ পরায়ণ। তদন্ত কমিটি করা হলো। অবশ্যই তদন্ত কমিটির রিপোর্টে আবিষ্কার করলো যে পাশের দেশের গোয়েন্দা সংস্থা এসে এই ঘটনা ঘটিয়েছে। তো পাশের দেশের গোয়েন্দা সংস্থা এসে দিনে দুপুরে এইভাবে এতগুলি গ্রেনেড যদি শহরের ভিতরে মেরে যেতে পারে, তাহলে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থারা কি করছিল? তারা কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল? তাহলে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে কিভাবে? তা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সশস্ত্র বাহিনী, আমাদের বিডিআর, আমাদের পুলিশ, তারা কি করছিল? তো এইভাবে তারা সমস্ত দৃষ্টিটা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করলো। তারপরে যখন মানুষের সমালোচনা, মানুষের মানে এটা দাবি উঠলো, এরপরে জজ মিয়া নামে প্রথমে আরেকটা ছেলেকে গ্রেপ্তার করলো। এমনকি আমাদের আওয়ামী লীগের নেতা মগবাজারের মোকলেস, তাকে পর্যন্ত গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিয়ে তাকে বানালো যে এই হামলায় নাকি সেও জড়িত। আমরা কখনো ওরা জড়িত থাকতে পারে না, কখনো নাম বিশ্বাস নেই। দিনের পর দিন অত্যাচার করে সবার কাছে মানে নাম নেওয়ার জন্য আর তাদেরকে স্বীকার করানোর জন্য চেষ্টা করলো। দেখা গেলো যে এটাই উদ্দেশ্য ছিল আমাদের নেতাদের ধরার, যে তাকে দিয়ে স্বীকার করাবে, অর্থাৎ এটা দলীয় কোন্দলে হয়ে গেছে, তারা কিছু জানে না। এরপর সেই নোয়াখালীর এক ছেলে কি জজ মিয়া, এটা গরিব ঘরের ছেলে, তাকে টাকা পয়সা দিয়ে তার পরিবার লালন পালন করবে সেই কথা বলে তাকে দিয়ে এক কাহিনী রচনা করলো এবং তাকে অ্যারেস্ট করলো। তো যে ওর এই কি যোগ্যতা আছে বা ওর কি আর্থিক সঙ্গতি আছে যে এই গ্রেনেড সংগ্রহ করা, গ্রেনেড মারার জন্য এতগুলি লোক নিয়োগ করা, এত কিছু করা, এটা কি সম্ভব? এবং আপনারা জানেন যে একটা গ্রেনেড পাওয়া গেলো জেলখানার ভিতরে ওয়ালের সাথে। সেটা আবার আমাদের কোনো কোনো স্বনামধন্য পত্রিকা বা ডায়াগ্রাম এঁকে দেখালো যে জেলখানার পাশে কোনো এক বাড়ি থেকে ওই গ্রেনেড ছুঁড়ে মারাতে ওটা ওখানে পড়েছে। জেলখানার পাশে এমন কোনো বাড়ি নেই যেখান থেকে গ্রেনেড মারলে ওই জায়গাটা এসে গ্রেনেড পড়বে। আসল কথা যে এরা অনেকগুলি ক্রিমিনাল জোগাড় করেছিল, তার মধ্যে কিছু জেলখানা থেকে বের করে নিয়ে এসেছিল। কিন্তু সেই সময় যখন মানে
এবং প্রত্যেকের হাতে যে গ্রেনেডগুলি ছিল সবাই সেগুলি মারতেও পারেনি। রমনা হোটেলের সামনে ওখানে একটা গলিতে একটা ফেলানো পাওয়া যায় এবং বিভিন্ন জায়গায় কয়েকটা আলামত পাওয়া যায় এবং এ নিশ্চয়ই ঢুকে গিয়েছিল এবং একজন কারারক্ষী এর মধ্যে জড়িত ছিল। এবং ওই দিন রাত্রে 11টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সে 4 জনকে খালেদা জিয়া দেশ থেকে বাইরে পাঠিয়ে দেয়। তার মধ্যে যে তাজউদ্দিন ছিল ওই কারারক্ষী এবং সেই সাথে যেটা শোনা যায় যে কর্নেল রশিদ আর ডালিম সেই সময় ঢাকায় এসেছিল এবং ঢাকায় এসেছিল খালেদা জিয়া এবং তারেক জিয়ারই তত্ত্বাবধানে ছিল, কারণ গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এনএসআই তাদের শক্ত এর মধ্যে সবাই জড়িত, পুলিশ অফিসার সবই জড়িত। কাজে তারাই এদেরকে রক্ষা করে এবং দেশ থেকে বাইরে চলে যেতে তারা সুযোগ সৃষ্টি করে দেয়। কারণ যখন তারা জানলো যে আমি তখনও মরি নাই, বেঁচে আছি, তখন তারা দেশ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। এইভাবে সেই 21শে আগস্ট আমাদের হাজার হাজার, কেউ বলে 500, কেউ বলে আমি তো বলবো প্রায় 1000 খানেক কর্মী আহত। কেউ খুব বেশি আহত ছিল, কেউ হয়তো অতটা না, কিন্তু আহতের সংখ্যা কিন্তু অনেক বেশি। আর নিহত তো হয়েছে আমাদের 22 জন আমাদের পার্টির নেতাকর্মী, আইবি রহমান সহ, আর 2 জন ছিল তাদের লাশ কিন্তু কোনোদিন কেউ আর নিতে আসেনি। এই 2 জন ছিল অজ্ঞাতনামা। কাজে মনে এটা খুব স্বাভাবিক ধরা যেতে পারে যে নিজেদের গ্রেনেড নিজেরাই হয়তো এর মধ্যে কেউ ওদের যারা মারতে এসছে তারাই বোধহয় ওখানে ছিল। এবং আর একটা আপনাদের স্মরণ করে দিতে চাই, আগস্ট মাসে এই ঘটনা ঘটলো, বোধহয় আগস্ট বা সেপ্টেম্বরের দিকে 10 জন সাকা চৌধুরীর 10 জন ক্যাডারকে কিন্তু ক্রস ফায়ার দেওয়া হয়েছিল। তাদেরকে কেন ক্রস ফায়ারে মারা হয়েছিল? তার মানে এই ঘটনার সঙ্গে অনেক দূর একটা সব জড়িত। বাংলাদেশের রাজনীতির ইতিহাস, পলিটিক্যাল অ্যাসাসিনেশনের ইতিহাস 1975 সাল থেকে শুরু করে 1981 থেকে 4 নেতার হত্যা থেকে শুরু করে, মানে বাংলাদেশের ইতিহাস হচ্ছে কু, কাউন্টার কু এবং পলিটিক্যাল অ্যাসাসিনেশনের ইতিহাস, যেটা দীর্ঘ সময় মোটামুটি থেমেছিল। তারপর আবার 21শে আগস্টের গ্রেনেড হামলার মধ্য দিয়ে এটাকে আবার পুনরায় ফিরিয়ে আনা হয়। না, ওই কাজটা কে করছিল? বিএনপির পাটপাড়া বলবে এটা হয়তো আওয়ামী লীগের নিজের কাজ, নিজেরা নিজেদেরকে মারার চেষ্টা করছে। এবং অবশ্যই আওয়ামী লীগের লোকজনের অভিযোগ এটা বিএনপির কাজ। সো মাচ সো, শুধু বিএনপি না, একদম তারেক রহমান থেকে শুরু করে যাদের বিরুদ্ধে মামলা করা হয়। তো শুরুতে আমরা উভয় পক্ষের কথা শুনলাম, কারণ আমাদের ডেইলি শো উইথ ফখরুল আমরা এখানে কোনো পান্ডামের স্থান নাই। আমরা এখানে উভয় পক্ষের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে সকল পক্ষকে আমরা হিয়ার আউট করে তারপর আলোচনায় ঢুকি। তো উভয় পক্ষকে শোনার পর এটা আসলে কনক্লুশন টানা মুশকিল, কারণ আমরা যেহেতু ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না এবং আমাদের কাছে যেহেতু গোয়েন্দা রিপোর্ট নাই এবং আমাদের কাছে যেহেতু কেউ খোদা না, সো আমাদেরকে যেসব তথ্য প্রোভাইড করা হয় সেগুলোর ভিত্তিতে উপসংহারে পৌঁছানো মুশকিল। কেন? কারণ আমরা জানি সোনার বাংলার ফান্ডাদের ভিড়ে সঠিক তথ্য পাওয়াটা এটা একটা ইম্পসিবল ব্যাপার। এই যে শুরুতে আমাদেরকে আইনজ্ঞরা ওনারা প্রচণ্ড আইন বুঝাইলেন যে আইনের এই ধারা অনুযায়ী হইতেছে কি জানি বলে একই আসামি 2 বার জবানবন্দি দিতে পারে না, 2 বার জবানবন্দি দেওয়ার পর সেই জবানবন্দি রিট্র্যাক্ট করে নেওয়ার পর সেই রিট্র্যাক্টের জবানবন্দির বিরুদ্ধে কাউকে ফাঁসির আদেশ দেওয়া যায় না, বলেন নাউজুবিল্লাহ। আমাদেরকে অনেক আইন বুঝাইলেন না। আবার ওখানে আইনের মধ্যে কিন্তু একটা ফাঁক আছে এক জায়গায়, যে আমাদের আইনজ্ঞ বিশেষ বলতেছিলেন যে রিট্র্যাক্টেড করার পর যদি কোরাবোরেটিভ এভিডেন্স প্রোভাইড না করা হয় তাইলে হইতেছে রিট্রাক্টেড কনফেশন, এবং সেটার যদি কোরাবোরেটিভ অন্য কোনো এভিডেন্স না থাকে তাহলে এটার উপর ভিত্তি করে কোনো আসামিকে সাজা দেওয়া যায় না। তার মানে একটা ছোট রুম আছে, তার মানে কোরাবোরেটিভ এভিডেন্স প্রোভাইড করা গেলে তখন সেটার ভ্যালিডিটি থাকে। তো তাইলে হয়তো আওয়ামী লীগের তারা দাবি করবে যে না, আমরা কোরাবোরেটিভ এভিডেন্স দিছিলাম। সো মানে আইনি ভিত্তি এই জোকারি নিয়ে পরে আসতেছে, কিন্তু কথা হচ্ছে যে আইনি ভিত্তির জায়গা থেকে হয়তোবা আওয়ামী লীগের আইনি ভিত্তি ছিল, হয়তোবা তারা আইনি ভিত্তি দেখাইছে যেটা তারা এই এখনকার লোকজন এসে উড়াই ফেলে। তো যেটা বলতে যাচ্ছি যে এটা জোকারি কেন, কারণ এই যে আইন নিয়ে একটা টানা হেঁচড়া, অ্যাজ ইফ এই দেশে কত রুল অফ ল আছে, এই দেশে কত আইনের শাসন আছে। যদি এই দেশে আইনের শাসনই থাকতো, দেখেন আপনি বিষয়টা বোঝার চেষ্টা করেন, এই কোর্টই যেখানে মৃত্যুদণ্ডাদেশ দিছে, যেখানে যাবজ্জীবন দিছে এতগুলা আসামির ব্যাপারে, সেই একই কোর্ট আবার সবাইকে বেকসুর খারিজ করে দিচ্ছে। তাহলে আমরা বুঝতে পারতেছি এই কোর্টটা একটা অন সেলফ জোক আমরা বলতে পারি এই কোর্টটাকে, রাইট? তো তার মানে এই কোর্টে
ওটাও সম্ভব, এটাও সম্ভব। বিএনপি দাবি করতেছে এই কোর্ট থেকে আগে যে রায় আসছিল সব হইতেছে উদ্দেশ্য প্রণোদিত, তার মানে এই কোর্ট থেকে উদ্দেশ্য প্রণোদিত রায় বের করা যায়, সেটা যদি আমরা বিশ্বাস করে নিই, ধরে নিই, তাহলে সেই একই প্রমিস কিন্তু এই রায়কেও আবার হইতেছে আমাদেরকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে বাধ্য করে। কারণ একটু আগে আমরা এস্টাবলিশ করছি যে এই কোর্ট থেকে পলিটিক্যালি মোটিভেটেড রায় আনা সম্ভব। এই কারণে আমাদের এই ভাইরা, যখন আমাদের আইনজীবী ভাইরা একেবারে গলার রক উঠায় যখন বলতে থাকেন, আইনের ধারা পড়তে থাকেন, আমার ভুঁড়ি ফেটে হাসি আসে যে কি যে আইনের ধারা পড়তেছেন। আবার পরে সরকার ক্ষমতা আসলে আবার তারাও হইতেছে গলার রক উঁচিয়ে অনেক আইনের ধারা পড়ে পড়ে তাদেরকে হাইকোর্ট দেখাবে কিভাবে করে আগের রায়টা সুসভ্য ছিল, কিভাবে করে রায়টাকে যেভাবে বাতিল করা হয়েছে এবং বেকসুর খালাস দেওয়া হয়েছে সবাইকে, এটা অসভ্যতা হয়েছে। সো তার মানে আমাদের বেসলাইন স্টার্টিং পয়েন্ট হচ্ছে যে জিনিসটা আমরা ফ্যাক্ট এবং ইউনিভার্সাল ট্রুথ হিসেবে ধরে নিতে পারি, এই আদালতের রায় শুধুমাত্র অ্যালোন এটার দিকে তাকায় বোঝার জানার কোনো উপায় নাই ঘটনা কি, এবং এদের কাউকে বিশ্বাস করার উপায় নাই। আগের আদালতের রায়কে যেরকম বিশ্বাস করার উপায় নাই, একইভাবে এই আদালতের রায়কেও বিশ্বাস করার উপায় নাই। তাইলে আমাদেরকে এখন এই ঘটনাকে আদালত থেকে বাইরে নিয়ে এসে পলিটিক্যালি সেটেল করতে হবে। অথচ দেখেন ঘটনাটা হওয়ার কথা ছিল 180 ডিগ্রি উল্টা। ঘটনা হওয়ার কথা ছিল এমন যে পলিটিক্যালি বিএনপি একটা দাবি করবে, আওয়ামী লীগ একটা দাবি করবে, কামড়ি কাদা ছুড়াছুড়ি, এবং আমরা সেটা আদালতের কাছে পাঠিয়ে দিয়ে বলবো ওকে এক একজনের এক এক দাবি দেওয়া, আমরা কারো দাবি দেওয়া কানে তুলতে যাই না। জিনিস এখন আদালতের কোর্টে চলে গেছে, এখন আদালত থেকে যেই রায় আসবে আমরা অন্ধভাবে সেই রায় গ্রহণ করে নিব, কারণ আদালত থেকে ফেয়ার একটা রায় আসবে। কিন্তু কাহিনী হয়ে গেছে উল্টা, সরকার পরিবর্তন হয়, আদালতের রায়ও পাল্টে যায়। সুতরাং আমরা এখন আদালতের রায়কে ভরসা করতে না পেরে আমরা এখন আসেন পলিটিক্যালি বিষয়টাকে বোঝার চেষ্টা করি। তো না এখানে বিএনপির কতটুকু কি দায় আছে নাই, সেখানে যেটা বিভিন্ন সময় আলোচনা করছি যে বিএনপির আমলে বিএনপি সরকারের অধীনে এত বড় একটা ঘটনা ঘটছে, এটাতে বিএনপিকে পুরোপুরি যদি আমাদেরকে অ্যাবজলভ করতে হয়, বিএনপির কোনো দোষ না, একবারে ধোয়া তুলসী পাতাটি সরাসরি যদি এটার সাথে জড়িত নাও থাকে, যেটা আওয়ামী লীগের দাবি, একদম সরাসরি তারেক রহমানের বাসার মধ্যে বসে মুফতি হান্নানরা মিলে প্ল্যান করছে, কোথায় হাওয়া ভবনে বোধহয় বসে না কোথায় জানি ভুলে গেছি, যাই হোক এটা হচ্ছে আওয়ামী লীগের ভার্সন। আওয়ামী লীগের ভার্সন বলতে আইনি ভার্সন আর কি আওয়ামী লীগের। সেটা যদি বা অসত্য হয়ও, মানে এটা তো কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না, যেটা শেখ হাসিনা বললেন, এবং যে কথাটা অবশ্যই গ্রহণযোগ্য একটা কথা যে বিএনপির আমলে এইভাবে এত কিছু হয়েছে, বিএনপির গোয়েন্দারা কি করছে, বিএনপির মানে কিছুই জানতো না সরকার, এটা লাইক ভেরি হার্ড টু বিলিভ। আর এই ধরনের একটা ঘটনা ঘটাইতে হলে যেই রকম প্ল্যানিং, লোকবল, অর্থবল এবং হইতেছে এবং তখনকার এগুলো সবকিছু কিন্তু কোয়েশ্চেনেবল ছিল। বিএনপি সরকার আমলে গ্রেনেড ছুড়ে এরা হইতেছে যেভাবে করে পালাইতে সক্ষম হয়, অ্যাজ ইফ সেখানকার আইন প্রয়োগকারী সংস্থা বরং হেল্প করতেছিল তাদেরকে পালাইতে, লাইক একজনও ধরা পড়ে নাই। এবং আওয়ামী লীগ অনেক প্রশ্ন তুলে, এবং যেগুলা মানে বেশ লেজিট প্রশ্ন। আচ্ছা বাদ দিলাম, আওয়ামী লীগের সকল কিছু বাদ দিলাম, প্রথমত বিএনপি এটার দায় নিতে হয় সরকার হিসেবে, আর রাজনৈতিক দল না হোক, সরকার হিসেবে এই দায় তারা এড়াইতে পারে না। আচ্ছা সেগুলো সবকিছু বাদ দিলাম, এই ঘটনাটা ঘটার পর বিএনপির জজ মিয়া নাটকের কথা আমাদের সকলের মনে থাকার কথা। বিএনপি কেন এই জজ মিয়া নাটক সাজাইছিল, তারা সরকারের থেকে কেন এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছিল, কেন এরকম নোংরা কাজ করতে গেল, ইট ডাজন্ট হেল্প দেয়ার কজ। 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার মোড় ঘুরাতে তৎকালীন বিএনপি জামাত জোট সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কিছু কর্মকর্তা যৌথভাবে মঞ্চ সাজায় জালালউদ্দিন ড্রাইভার ওরফে জজ মিয়া নাটকের। 2005 সালের 9 জুন নোয়াখালীর সেনবাগের একটি চায়ের দোকান থেকে আটক করা হয় তাকে। এরপর জজ মিয়াকে ঢাকার সিআইডি কার্যালয়ে এনে 21শে আগস্ট গ্রেনেড হামলার ভিডিও দেখিয়ে কিছু নাম শিখিয়ে দেওয়া হয়। জজ মিয়া জানান সিআইডি কর্মকর্তারা কিছু নাম মুখস্থ করতে বলে, একই সাথে হামলার দায় স্বীকার করতে ক্রসফায়ারের হুমকিও দেওয়া হয়। আমাকে সিআইডিতে নিয়ে তারা চোখ বাইন্দা ব্যাপকভাবে মাইদ্যুত করতেছে, ফ্যানের জুলাইয়া পিড়াইতেছে, পরে আমাদের বলতেছে তুই এত কষ্ট করতেছ, তোর তো স্বীকারোক্তি দিতে হইব, স্বীকারোক্তি না দিলে তুই ক্রসফায়ারে যাবি। নিজের ও পরিবারের সদস্যদের জীবন বাঁচাতে সাজানো স্বীকারোক্তি দিতে রাজি হন জজ মিয়া। সিআইডির এক কর্মকর্তা তাকে একটি কাগজে জবানবন্দি লিখে দেন। সেটি মুখস্থ করিয়ে জজ মিয়াকে গ্রেনেড হামলার ঘটনায় জড়িত বলে 164 ধারায় আদালতে স্বীকারোক্তি দেয় সিআইডি। জজ মিয়া জানান রাজসাক্ষী হলে পরিবারের সদস্যদের মাসিক টাকা এবং তাকে বিদেশ পাঠিয়ে দেওয়ার আশ্বাসও দেন কর্মকর্তারা। সিআইডিতে রাইকা তারা আমাকে ভিডিও ফুটেজ দেখাইছে 21শে আগস্টের, এই জায়গায় এইভাবে তোমরা ছিলা এতজন, ঠিক আছে, এইভাবে হামলাটা তোমরা করছো। তারপরে তারা গুলামিন স্যার, এসপি রশিদ সাহেব, মুন্সি আতিক সাহেব, তারা ঘন্টায় ঘন্টা আমার সাথে আইসা ওইগুলো আমাদের মুখস্থ করাইতো, আবার তারা আমার থেকে এইগুলো শুনতো, শোনার পরে আমাকে তারপরে কোর্টে নিয়ে তারা 164 করাইছে। ওইভাবে ম্যাজিস্ট্রেটও লেখা নিচ্ছে, নেওয়ার পর ম্যাজিস্ট্রেট আমাকে বলতেছে তুমি উচ্চ আদালতে যদি স্বীকারোক্তি না দাও ওইভাবে,
তাহলে এই যে তোমার কথা আমি রেকর্ড করে রাখছি, তোমার এই কথা রেকর্ডের উপরে তুমি বিচার হইব, তোমার ফাঁসি হইব। নানা নাটকীয়তার পর 2008 সালের 11 জুন আদালতে সিআইডির দাখিল করা চার্জশিটে 22 জনকে আসামি করা হয়। সেখান থেকে বাদ দেওয়া হয় জজ মিয়ার নাম। নির্মম নির্যাতন আর অমানসিক কষ্টে টানা 4 বছর 26 দিন অন্ধকার কুঠুরিতে থাকার পর মুক্তির স্বাদ পান জজ মিয়া। ফ্যামিলির সাথে আমার সাথে করছে, ঠিক আছে, আমি তাদের বিচার চাই আদালতের কাছে, সরকারের কাছে, তাদের জন্য মৃত্যুদণ্ড হয়। বিএনপি জামাত জোট সরকারের সাজানো মামলা থেকে মুক্তি পেলেও জজ মিয়া ভালো নেই। নিরাপত্তাহীনতার পাশাপাশি রয়েছে আর্থিক সমস্যা। পরিচয় গোপন করে দিন পার করতে হয় তাকে। মতো কোনো ফ্যামিলি যেন এইভাবে জড়িয়ে না যায়। আমার রিমান্ডের দিনগুলো ছিল খুব ভয়ঙ্কর, কেন ওইগুলো আমার এখনো মনে পড়লে আমার খুব যন্ত্রণা হয়, খুব কান্না পায়। আমি তখন কাঁদতে পারি না, কেন আমাদের তারা যেভাবে মানুষ এইভাবে টর্চারিং করে না, তারা তো মানুষ ছিল না, তারা অমানুষ ছিল। কেন আমি এখনও অনেক টাইমে ঘুমাইতে পারি না, শরীরে জ্বালা যন্ত্রণা, আমার হাত পা আপনার মাংস ভিতরে কামড়ায়, চামড়া জলে, অশান্তি লাগে, ঘুমাইতে পারি না, শক্তির কোনো একটা কাজ করতে পারি না। কেন তারা তো আমাদের মাইরা ভিতরে আমার সবকিছু শেষ করে দিস। আপনারা যদি ভেবে থাকেন এতক্ষণ আমরা জজ মিয়ার কাছ থেকে যে ভাষ্য শুনলাম এটা আয়নাঘর আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলের আয়নাঘরের বর্ণনা, না, এটা বিএনপির আমলের আয়নাঘরের আগের ঘটনা। আমি তো গত কয়েকদিন ধরে ফেসবুকে টুকটাক লিখতেছি, তুলনা করে দেখাচ্ছি আপনাদেরকে যে এমন একটা ভাব ধরতেছে যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট ছিল আর বিএনপি একেবারে দুধে ধোয়া তুলসী পাতাটা ছিল, রাইট? যে ক্রসফায়ারের কথা যে বলতেছিল জজ মিয়া, তাকে ক্রসফায়ারের হুমকি দেওয়া হচ্ছিল বিএনপির আমলে। ও আচ্ছা, তার মানে কি ক্রসফায়ার আওয়ামী লীগ চালু করে নাই, এর আগে চালু হয়েছিল? আচ্ছা, ক্রসফায়ার কিন্তু বিএনপি চালু করছিল, রাইট? সো আওয়ামী লীগ এসে বিএনপির অনেক পান্ডামিকে টেনে আরো অনেক দূর নিয়ে গেছে এবং সামনেও আশা করা যায় বিএনপি আওয়ামী লীগের সব পান্ডামি টুলকে টেনে আরো অনেক দূর নিয়ে যাবে। আমরা যদি ইতিহাস থেকে কিছু শিখে থাকি, সোনার বাংলার ইতিহাস থেকে, তাহলে সেটাই হইতে যাচ্ছে যেটা বলে আসতেছিলাম এতদিন ধরে। 21 আগস্টের গ্রেনেড হামলার কি হয়েছিল, সেখানে কারা দোষী বা কি? আওয়ামী লীগের এই দাবি বা শেখ হাসিনার এই দাবিকে কতটুকু কি বিশ্বাস করবো? একটা তো অবশ্যই বললাম যে বিএনপি সরকার যেভাবে পুরো জিনিসটাকে তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে এবং বিএনপি সরকার আমলে এত বড় একটা ঘটনা করছে, সেখানে অনেক অনেক ভ্যালিড লেজিট কোয়েশ্চেন আছে এবং সকল কিছু নির্দেশ করে বিএনপি সরকারের প্রকট অথবা প্রচ্ছন্ন ইনভলভমেন্ট অথবা কানাইভেন্স। আর শেখ হাসিনার দাবিকে নিয়ে যদি আমরা আলোচনা করি, যে শেখ হাসিনার তো আসলে আমাদের এভাবে করে বলবো, একটা কথা আছে না আমাদের, যে কোনো মুখ আর পাছার পার্থক্য বোঝা যায় না। তো আমাদের মাননীয় সাবেক পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি তো এই ধরনের সেন্সিটিভ বিষয়কেও পলিটিসাইজ করা জন্য উনি বিখ্যাত। উনি ওনার বাবা মারা গেছে, ওনার পরিবার সকলে মারা গেছে, এটাকে ব্যবহার করে উনি সেই পরিমাণ রাজনীতি করলেন সারাটা জীবন। আমাদের বাবা মা হারানোর বেদনা আমার চেয়ে বেশি কে বোঝে, এই উনি হইতেছে ছাত্রদেরকে গুলি করে হাজার হাজার ছাত্র মেরে ফেলতেছেন, সেটা ডিফেন্সেও উনি হইতেছে আমার চেয়ে বেশি স্বজন হারানোর বেদনা কে বোঝে। উনি এটা সারা জীবন এটাকে বেচে একেবারে খোলা বাজারে, খুচরা বাজারে, একেবারে রিটেল প্রাইসে বিক্রি করে উনি এটাকে একদম তেনা করে ফেলছেন। অন দ্য আদার হ্যান্ড, শেখ মুজিবুর রহমানের হত্যাকারী, ওনার বাবার মৃত্যু এত বড় একটা সেন্সিটিভ বিষয় ওনার কাছে দাবি করেন উনি, তো সেটাকে তো পলিটিসাইজ করে একভাবে করলেন। আরেকভাবে জিয়াউর রহমানকে শেষ কিছুদিন এসে, শেষ কয়েক বছর ধরে শুরু করছে শেখ মুজিবুর রহমানের খুনি জিয়াউর রহমান। এই কথা ওনারাও, আওয়ামী লীগের লোকজন সারা জীবন বলে নাই, এই জিনিস শুরু করছে লাস্ট কয়েক বছর ধরে। তো তার মানে শেখ হাসিনা ওনার বেশ সেন্সিটিভ, ওনার লাইফের সেন্সিটিভতম ঘটনাগুলোকে নোংরাভাবে পলিটিসাইজ করা, নোংরাভাবে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য ব্যবহার করার একটা সফল সাকসেসফুল ট্র্যাক রেকর্ড ওনার আছে। সুতরাং উনি ওনার উপরে হামলার, এত বড় একটা প্রাণঘাতী হামলার মতো একটা সেন্সিটিভ বিষয়কে উনি এটাকে পলিটিক্সের ঊর্ধ্বে রাখবেন, সেই ক্লাসি ব্যাপার ওনার মধ্যে আছে, সেটা উনি প্রমাণ করেন নাই। এটা ভাবা খুব সুদূর পড়া হতো না যে উনি যে সকল কিছু দাবি করতেছেন এটা সিম্পলি পলিটিসাইজ করতেছেন ওনার প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য, যেটা উনি করে আসছেন। তো যাই হোক, সেটা হলো সেটার ব্যাপার। কিন্তু আমাদের সাধারণ দর্শকের জায়গা থেকে, যাদের কোনো পলিটিক্যাল এলিজিয়েন্স নাই, যাদের দল কানামি নাই, আমাদের জায়গা থেকে আমরা যদি বুঝতে চাই সেখানে আসলে কি হয়েছে, আমাদের পক্ষে বোঝা খুবই মুশকিল। কারণ আমরা যে আদালতের রায়ের দিকে তাকায় চোখ বন্ধ করে একটা করার কথা ছিল যে আদালত থেকে দেখে কি রায় আসে, সেটা যেহেতু আমরা করতে পারতেছি না, তাই আমাদেরকে আমাদের ক্যাপাসিটিতে বোঝার চেষ্টা করতে হয় যে সেখানে কি ঘটছে। এবং আমাদের সেই বোঝার চেষ্টার জায়গা থেকে, আমার পার্সোনালি জায়গা থেকে, আমি আসলে কোনো কনক্লুশনে পৌঁছাইতে পারতেছি না। তবে আপনি যদি আমাকে বলেন যে 60-40 একটা রায় দেন, তো সেটা যদি হয়, 60-40 রায় দিতে হলে বিএনপি সরকার, বিএনপি রাজনৈতিক দল 21শে আগস্টের দায় কোনোভাবেই এড়াইতে পারে না।